আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন, আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত, আমিও ইনশাল্লাহ অনেক ভালো আছি। তো আপনারা হয়তো বা চাকরি প্রত্যাশী যারা রয়েছেন অনেকেই হয়তো একটু টেনশনে রয়েছেন। যেমন আজকে খুব সম্ভবত আপনাদের প্রাইমারি ফাইনাল রেজাল্ট দেওয়ার কথা ছিল, দুর্ভাগ্যবশত হয়তো বা আজকে দিবে না, এরকম একটা নিউজ আমরা তথ্য পেলাম একটু আগে। তো খুব সম্ভবত আগামীকালকে দেওয়ার একটা সমূহ সম্ভাবনা রয়েছে। তো যাই হোক, এখন ব্যাপারটা হচ্ছে কি যে আসলে রেজেকের মালিক তো আল্লাহ, তাই না? তো আল্লাহ যখন যার রেজেকে যেখানে রাখবেন ইনশাল্লাহ সেটা অবশ্যই তার সেটা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবেই। তো সুতরাং চিন্তা না করে, টেনশন না করে আসলে আল্লাহর প্রতি ভরসা রাখতে হবে। আল্লাহর প্রতি ভরসা রাখতে হবে, তাহলেই দেখা যাচ্ছে যে ইনশাল্লাহ কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব। যদিও একটু টেনশন কাজ করবে, এটাই স্বাভাবিক। তারপরেও আমি বলবো যে সর্বোপরি যেটা রেজাল্ট হবে সেটাকে, যেটাই হোক না কেন, পজিটিভ অর নেগেটিভ যাই হোক না কেন, সেটাই মেনে নিয়ে চেষ্টা করতে হবে। এবং নেক্সট যে পরীক্ষাটা রয়েছে পরবর্তী, খুব সম্ভবত প্রাইমারি স্কুলের হেড টিচার যেটা রয়েছে সেটা, এবং আসন্ন যে নিবন্ধনের কোর্সটা রয়েছে, নিবন্ধনের যে সার্কুলারটা রয়েছে খুব শীঘ্রই হয়তো বা সেটাও দিয়ে দিবে। তো আশা করি পরবর্তী পরীক্ষাগুলো আপনারা সেভাবে ডেডিকেটেড হয়ে একটু মনোযোগের সঙ্গে পড়াশোনা করে প্রিপারেশন নিয়ে আপনারা প্রস্তুতি গ্রহণ করবেন, এই হচ্ছে প্রত্যাশা। আর আমরা যে 4000 প্রশ্নের যে ব্যাখ্যা হিসেবে যদি বলা হয় বাংলা সাবজেক্টের কথা, তো আমার 1000 প্রশ্নের জার্নিতে কিন্তু আজকে আমি 11তম দিনের মতো কিন্তু আপনাদের সামনে আমি হাজির হয়েছি। তো মূলত আজকে 385 নাম্বার প্রশ্ন আমরা আজকে ব্যাখ্যা বিশ্লেষণ করে পড়ার চেষ্টা করব। তার আগে ছোট্ট একটু কথা বলে নেই, সেটা হচ্ছে আপনারা যারা অতি প্রথম থেকেই আমাদের ক্লাসগুলো দেখছেন, আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন, অবশ্যই নোট খাতা নিয়ে খাতা কলম নিয়ে বসে যাবেন, যাতে করে পরবর্তীতে এই কোর্সের বা এই ক্লাসগুলো বা এই নোটগুলো যেন হারিয়ে না যায়, বা পরবর্তী শেষ হওয়ার পরে যখন চাপ না পড়ে যায় যে আসলে সবগুলো একসাথে বই বের হওয়ার পরে পড়বো, বা এরকমটা যেন না হয়। অর্থাৎ আপনি যেন প্রস্তুতিটাকে আসলে আগেই একটু আমাদের সাথে চলে যেতে পারেন, এটা করে আপনার প্রস্তুতিটা অনেক ভালো হবে, এ হচ্ছে বিষয়। তো যাই হোক, কথা না বাড়িয়ে আমরা শুরু করি আমাদের ফার্স্ট কোশ্চেনটা একটু দিয়ে। আচ্ছা, আমাদের ফার্স্ট প্রশ্নটা একটু খেয়াল করি। তার আগে একটু কথা বলি, আপনারা যারা এই প্রশ্নগুলোর অ্যান্সার জানেন অবশ্যই কমেন্টে অ্যান্সারগুলো করবেন। এতে করে আপনাদের কিন্তু রিভিশন বলা যায়, রিভিশনটা অনেক হয়ে যাবে, এবং চাইলে এই রিলেটেড প্রশ্ন আর কী কী হতে পারে সেটাও কমেন্টে জানাতে পারে। ওকে, তো শুরু করি। খেয়াল করুন যে প্রথম প্রশ্নটা কি রয়েছে। দেখুন, বলা রয়েছে যে পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখা আসলে কি। এটা 11তম বিসিএস এবং 50তম বিসিএসে পরীক্ষাতে আসছে দুইবার। বিসিএস পরীক্ষাতে কিন্তু রিপিট হয়। হ্যাঁ, তার প্রমাণ হচ্ছে এই প্রশ্নটা। আচ্ছা, পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখা এখানে রয়েছে ভারতচন্দ্র রায়গুণাকার, দৌলত কাজী, সৈয়দ হামজা এবং কি আব্দুল হাকিম। এখন একটু খেয়াল করি, এটার অ্যান্সার কিন্তু একটু একটু টিপিক্যালি মনে হচ্ছে, তাই না? যেহেতু এখানে 50তম বিসিএসে কিন্তু এইটার সঠিক অ্যান্সার দেওয়া ছিল। সঠিক অ্যান্সার যেটা দেওয়া ছিল সেটা আসলে আপনারা কমেন্টে জানাতে পারেন, যদিও এখানে সেই অ্যান্সারটা দেওয়া নাই। এটা নিয়ে কিন্তু আমি একটু বলার চেষ্টা করব, তো খেয়াল করুন, এখানে কিন্তু 50তম বিসিএসে এটার অ্যান্সার দেওয়া ছিল হচ্ছে ফকির গরিবুল্লাহ। 50তম বিসিএসে এটার অ্যান্সার ছিল ফকির গরিবুল্লাহ। তো এখন কথা হচ্ছে ফকির গরিবুল্লাহ, তো এখন কথা হচ্ছে যে এখানে কিন্তু এই গরিবুল্লাহ অপশনটি নাই। অর্থাৎ এটা 11তম বিসিএসে কিন্তু এই অপশনটা ছিল না। তাহলে আসলে অ্যান্সারটা আসলে কোনটা হতে পারে, এটা হচ্ছে আমাদের কনফিউশন তৈরি করতে পারে। খেয়াল করুন, যদি বলা হয় যে পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখাটা কার, অ্যান্সার যদি ফকির গরিবুল্লাহ থাকে, এটা অ্যান্সার হবে হচ্ছে ফকির গরিবুল্লাহ, দাগায় আসবেন। যদি অ্যান্সারটা ফকির গরিবুল্লাহ না থাকে, সেক্ষেত্রে অ্যান্সারটা দেবেন হচ্ছে সৈয়দ হামজা। ক্লিয়ার? দুইটা অপশনে খেয়াল করি, 50তম বিসিএসে কিন্তু শুধু ফকির গরিবুল্লাহটা অ্যান্সার দেওয়া ছিল, সৈয়দ হামজা ছিল না। বা আর 11তম বিসিএসে কিন্তু সৈয়দ হামজাটা অপশনে ছিল, ফকির গরিবুল্লাহ ছিল না। তো এটা কিন্তু অনেক সময় কনফিউশন তৈরি হতে পারে। তো সুতরাং যদি বলা হয় পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখা বা পুঁথি সাহিত্যের প্রাচীন কবি কে ছিলেন, সেই ক্ষেত্রে হবে হচ্ছে ফকির গরিবুল্লাহ। বাট অপশনে যদি সেটা না থাকে, তাহলে অ্যান্সারটা হবে হচ্ছে সৈয়দ হামজা। ওকে, তো আরও একটু কিছু তথ্য বুঝি যে পুঁথি সাহিত্যটা আসলে কি। খেয়াল করে, পুঁথি সাহিত্যটা হচ্ছে এটা 18 শতকের দ্বিতীয়ার্ধে অথবা 19 শতকের হচ্ছে প্রথমার্ধে আরবি এবং ফার্সি ভাষা মিশ্রণ করে, অর্থাৎ আরবি এবং ফার্সি ভাষা মিশ্রিত হয়ে যেই কি করা হয়, কাব্য রচনা করা হয়,
সেটাই হচ্ছে মূলত পুঁথি সাহিত্য। অর্থাৎ দুইটা বিষয় পেলাম, একটা হচ্ছে আরবি এবং ফার্সি ভাষা মিশ্রিত হয়ে যখন কাব্য রচনা করা হয়েছিল সেটার নাম হয়েছিল পুঁথি সাহিত্য। আর আরবি এবং ফার্সির সাথে যদি অন্যান্য ভাষা অ্যাড হয়ে বা মিশ্রিত হয়ে যখন কাব্য রচনা করা হয় তখন সেটা হয়েছিল হচ্ছে দোভাষী পুঁথি সাহিত্য। দোভাষী পুঁথি সাহিত্য। তো এখন ব্যাপার হচ্ছে দোভাষী পুঁথি সাহিত্যর কিন্তু একটা জনপ্রিয় কাব্য রয়েছে। দোভাষী পুঁথি সাহিত্যের মধ্যে একটা জনপ্রিয় কাব্যর নাম হচ্ছে আমির হামজা। আমির হামজা এটা কিন্তু দোভাষী কাব্য, আমির হামজা। তো একটু খেয়াল করুন, এই আমির হামজা কিন্তু কোনো ব্যক্তির নাম না। হ্যাঁ, অনেকে হয়তো বা ভুল করতে পারেন যে আমির হামজা হয়তো বা কোনো ব্যক্তির নাম না। আমির হামজা নামে হচ্ছে এটা একটা কাব্যের নাম, কাব্যগ্রন্থের নাম। তো এই আমির হামজা কাব্যগ্রন্থটা কিন্তু কি ছিল? দোভাষী পুঁথি সাহিত্যের ছিল, যেটা কিনা ফকির আমির হামজা কাব্যগ্রন্থটা কিন্তু ফকির গরিবুল্লাহ উনি প্রথমের দিকে হচ্ছে কি করেছিলেন, রচনা করেছিলেন। পরবর্তীতে উনি কিন্তু এটা সমাপ্ত করে যেতে পারেননি। সেটা কে করেছিলেন? সেটা পরবর্তীতে কিন্তু সৈয়দ সৈয়দ হামজা করেছিলেন, রাইট? সৈয়দ হামজা, পরবর্তীতে কিন্তু সৈয়দ হামজা সেটা করেছেন। আচ্ছা, আপনারা অনেকেই কিন্তু কমেন্ট করছেন, অনেকে লিখেছেন সৈয়দ হামজা, সৈয়দ হামজা। ওকে, ঠিক আছে। আচ্ছা, আমরা একটু পরবর্তী প্রশ্ন একটু খেয়াল করি। তাহলে আমরা সামারিটা যদি বলি তাহলে কি হবে, যে যদি ফকির গরিবুল্লাহ অপশনে থাকে আমরা চোখ বন্ধ করে সেটার অ্যান্সার করব। বাট যদি সেটা না থাকে তাহলে অ্যান্সার হবে কোনটা? সৈয়দ হামজা। ওকে, নেক্সট কোশ্চেন। কোন বাক্যটি প্রয়োগগত দিক থেকে শুদ্ধ? খেয়াল করি, কোন বাক্যটি প্রয়োগগত দিক থেকে আসলে শুদ্ধ। এখানে কিন্তু অশুদ্ধর কথা বলেনি, ভুলের কথা, এখানে বলছে শুদ্ধ। খেয়াল করি, প্রথমে অপশনে রয়েছে মাছ আকাশে ওড়ে, তার খুব আনন্দ পেল, আবশ্যক ব্যয়ে কার্পণ্য অনুচিত, সকল ছাত্রগণ পাঠে হচ্ছে অমনোযোগী। তো খেয়াল করুন, এখানে কিন্তু বলছে সকল ছাত্রগণ। সকল বলতে কি বোঝাচ্ছে? অনেকগুলো না, অনেকগুলো ব্যক্তিকে বোঝাচ্ছে। ছাত্রর পরে আবার গণ, তো গণ দ্বারাও কিন্তু বহুবচন বোঝায়, আবার বহুবচন সকল দ্বারাও কিন্তু বহুবচন বোঝায়। তো একটা সকল যদি আমি দেই তাহলে গণ আর দেওয়ার প্রয়োজন নাই। সকল ছাত্র পাঠে মনোযোগী অথবা ছাত্রগণ পাঠে মনোযোগী, যে কোনো একটা দিতে হবে। তো যেহেতু দুইটা দেওয়া হয়েছে, এটা কি তাহলে যদি অতিরিক্ত হয় তাহলে সেটাকে আমরা বাহুল্য দোষ বলবো, বাহুল্য দোষ। তো এক্ষেত্রে কিন্তু এটা সঠিক অ্যান্সার হবে না। হ্যাঁ, এটা সঠিক অ্যান্সার হবে না, তাহলে বাহুল্য দোষ, বাহুল্য দোষ। তো এটা কিন্তু সঠিক অ্যান্সার হচ্ছে না। তাহলে পরবর্তীতে কি হবে? আবশ্যক ব্যয়ে কার্পণ্য অনুচিত। এটা কিন্তু সঠিক বাক্য, সঠিক অ্যান্সার হচ্ছে আবশ্যক ব্যয়ে কার্পণ্য অনুচিত। আর এটা কেন হইল না? এটা হলো না এখানে তার খুব আনন্দ পেল, এটা একটা অসম্পূর্ণ বাক্য। এবং মাছ আকাশে ওড়ে, এটাও হচ্ছে কিন্তু এটা হচ্ছে যোগ্যতাটা হারিয়েছে। অর্থাৎ একটা বাক্যের যে তিনটা গুণের কথা আমরা জানি, যে আশঙ্কা, আসক্তি, হ্যাঁ, আশঙ্কা, আকাঙ্ক্ষা, আসক্তি এবং হচ্ছে কি যোগ্যতা, তিনটা, আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা, আসক্তি এবং যোগ্যতা। তো এই তিনটা গুণের মধ্যে কিন্তু যোগ্যতাটা হারিয়েছে। কেন? কিন্তু মাছ কিন্তু কখনো আকাশে উঠতে পারে না, বা হাতি আকাশে উঠতে পারে না, বা যদি বলি যে মানুষ ঘাস খায় সেটাও কিন্তু হয় না। তো এইটা হবে হচ্ছে যে যোগ্যতার অভাব। তাহলে মাছের জায়গায় যদি আমি বললাম পাখি আকাশে ওড়ে তাহলে কিন্তু এটা সঠিক বাক্য হতো। ওকে, আর এটা কিন্তু আসক্তি, এটা আসক্তি নট আসক্তি। আসক্তি এক জিনিস আর আসক্তি আর এক জিনিস, এটা খেয়াল করতে হবে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন একটু খেয়াল করি, পরবর্তী প্রশ্ন একটু খেয়াল করি। আচ্ছা দেখুন, এটা খুব কমন একটা প্রশ্ন, সবারই